হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকে আমরা জিএনএম এএনএম যে এক্সাম, তার লাইফ সায়েন্স এমসিকিউ কোশ্চেনের সেট নিয়ে এসেছি, যেটা 3 নম্বর সেট হবে। আমরা পুজোর আগে কিন্তু অলরেডি 1 অ্যান্ড 2 কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 3 নম্বর সেট নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এই সেটগুলোতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সবগুলোই সিলেক্টিভ কোশ্চেন, জিএনএম এএনএমে আসার মতো। ঠিক আছে, আর এগুলো টোটালটাই ক্লাস 9 এবং 10 এর বইয়ের বেসিসে হয়ে থাকে। ক্লিয়ার? এবং তোমাদের যে নেক্সট সামনে এই কিছুদিন পরে যে জিএনএম এনএম এক্সাম, এন্ট্রান্স এক্সাম, সেই এক্সামেও কিন্তু এই রকম টাইপেরই কোশ্চেনগুলো আসবে। সো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আসার জন্য। ঠিক আছে, চলো তাহলে আমরা দেরি না করে আমরা শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে কী বলা হয়? সামগ্রিক মানে এরা কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন মানে ওয়ান টাইপের অফ গমন। স্থান পরিবর্তন, সামগ্রিক স্থান পরিবর্তনকে ওয়ান টাইপ অফ গমন বলা হয়। তাহলে কি অ্যান্সার হবে? তাহলে অ্যান্সার যদি দেখি, আমাদের ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন, ট্রপিক চলন অ্যান্ড বক্র চলন। যখন সামগ্রিক স্থান পরিবর্তন করার কথা বলবে তখন তোমরা মনে রাখবে সেটা কী ধরনের চলন, সেটা সবসময় হয় ট্যাকটিক চলন। তাহলে সামগ্রিক স্থান পরিবর্তনের কথা বললেই সেটা হয়ে যাবে আমাদের কোন ধরনের চলন? সামগ্রিক স্থান পরিবর্তনের কথা বললেই সেটা হয়ে যাবে আমাদের ট্যাকটিক চলন। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি ট্যাকটিক চলন। নেক্সট চলে যায়, কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। তাহলে কে কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন? প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বোস, সিভি রমন এবং সেলিম আলী। আমরা কিন্তু খুব ইজিলি জানি এই কেস্কোগ্রাফ যন্ত্রকে আবিষ্কার করেন আমাদের জগদীশচন্দ্র বসু। ঠিক আছে, জগদীশচন্দ্র বসু হচ্ছে কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। আমাদের এটা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারে আছে। ঠিক আছে, কেস্কোগ্রাফ যন্ত্র, রেজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব, ঠিক আছে, এই সমস্ত। তাহলে কি আবিষ্কার করেন? আমাদের জগদীশচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন আমাদের, কেমো ন্যাস্টিক চলনের উদ্দীপককে, কেমো ন্যাস্টিক চলনের উদ্দীপককে উষ্ণতা, আলো, স্পর্শ এবং রাসায়নিক পদার্থ। কেমো ন্যাস্টিক চলনের উদ্দীপককে, তাহলে কেমো বলেছে, কেমো যদি হয় তাহলে সেটা হচ্ছে কি কোনো কেমিক্যাল সাবস্টেন্স, কেমিক্যাল সাবস্টেন্স। তাহলে কেমিক্যাল সাবস্টেন্স হলে পরে তাহলে সেটাই হচ্ছে কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক। তাহলে এখানে কী হবে? আমাদের কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হবে রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ। তাহলে আমাদের উত্তর কী হচ্ছে? রাসায়নিক পদার্থ। নেক্সট কোশ্চেন চলে যায়, উদ্ভিদের দেহে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে, মিওসিস বলেছে, নোটিশ করবে এখানে কি বলেছে? মিওসিস। মিওসিসকে কী বিভাজন বলা হয়? মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়, হ্রাস বিভাজন বলা হয়। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয়। কয়টা অপত্য কোষ তৈরি হয়? মিওসিসের 4টা অপত্য কোষ তৈরি হয়। মাতৃকোষে যদি 46টা ক্রোমোজোম থাকে তাহলে অপত্য কোষে কতগুলো ক্রোমোজোম হয়ে যাবে? 23টা। তার মানে সেই জন্য হ্রাস বিভাজন বলা হয়। কোথায় হয়? মিওসিস। তাহলে মিওসিস যদি তোমরা দেখো তাহলে মিওসিস সবসময় কিন্তু রেণু মাতৃকোষে হয় বা জনন মাতৃকোষে হয়। তাহলে কী হবে? আমাদের উত্তর হয়ে যাবে রেণু মাতৃকোষ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের 5 নম্বর কোশ্চেন। মাইটোসিস কোষ বিভাজন চলাকালীন যে দশায় নিউক্লিয় লাসের পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিয় পর্দা হোক, নিউক্লিয় লাস হোক, তাহলে এটা কোন দশায় বিলুপ্তি হয়? বিলুপ্তি হয় প্রোফেজ দশায়। তাহলে আমাদের পুনরাবির্ভাব ঘটে কোন দশায়? আমাদের পুনরাবির্ভাব ঘটবে কিন্তু টেলোফেজ দশায়। পুনরাবির্ভাব ঘটবে কোন দশায়? টেলোফেজ দশায়। নেক্সট কোশ্চেন চলে যায় আমাদের, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায়, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, তাহলে সিস্টার ক্রোমাটিড কোন দশায় আলাদা হয়? সিস্টার ক্রোমাটিড কোন দশায় আলাদা হয়? তাহলে সিস্টার ক্রোমাটিড আমরা কিন্তু জানি আমাদের কোন দশায়? অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিড আলাদা হয়। দেখব অ্যানাফেজ দশাতে দু সাইডে সিস্টার ক্রোমাটিডগুলি আলাদা হয়ে গেছে, দু সাইডে সিস্টার ক্রোমাটিডগুলি আলাদা হয়েছে। তাহলে কোন দশায়? অ্যানাফেজ দশায়। নেক্সট চলে আসি আমরা 7 নম্বর কোশ্চেন। বলছে একটি শঙ্কর লম্বা মটর গাছের সাথে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ। তাহলে শঙ্কর লম্বা মটর গাছের সাথে বিশুদ্ধ লম্বা মটর গাছ। তাহলে শঙ্কর লম্বা মটর গাছ ক্যাপিটাল টি স্মল টি, অ্যান্ড বিশুদ্ধ লম্বা মটর গাছ ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। এর সাথে সংকরায়ন করানো হলে পারে F2-তে জনুতে লম্বা মটর গাছ কতগুলো পাওয়া যাবে? তাহলে আমরা একটা চেকার বোর্ডে দিয়ে দিই, চেকার বোর্ডে। তাহলে দেখো একদিকে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, তাহলে কতগুলো লম্বা মটর গাছ পাওয়া যাবে আমাদের কিন্তু সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, কতগুলি লম্বা মটর গাছ পাওয়া যাবে? তাহলে দেখো আমাদের যদি দেখি তাহলে এইটাও লম্বা, তাই তো, তাহলে কতগুলি লম্বা পাওয়া যাচ্ছে দেখো, এইটাও লম্বা আমাদের। নেক্সট যদি দেখি
এইটাও লম্বা, এইটাও লম্বা, এইটাও লম্বা, তার মানে কত পার্সেন্ট লম্বা মটর গাছ পাওয়া যাচ্ছে? আমরা দেখছি সবাই কিন্তু লম্বা, তার মানে 100%। কিন্তু লম্বার আলাদা আলাদা পার্ট আছে, যেমন এটা বিশুদ্ধ লম্বা, এগুলো সব সংকর লম্বা, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের সবগুলোই কিন্তু লম্বা পাচ্ছি। তাহলে কত পার্সেন্ট লম্বা হচ্ছে আমাদের? লম্বা যদি দেখি তাহলে বলো তোমরা কত পার্সেন্ট লম্বা হচ্ছে? আমাদের 100% লম্বা হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর 100%। নেক্সট চলে আসি, একটি সংকর দীর্ঘ মানে ক্যাপিটাল টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব, এইটা পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি কেমন হবে? তাহলে দেখো এইটা যদি একটা ভালো করে নোটিস করো তাহলে কিন্তু এটা টেস্ট ক্রস, এটা কিন্তু টেস্ট ক্রস, কারণ দেখো এটা অপত্য, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের প্রচ্ছন্ন জনিত্রীর জন্য, তাহলে এটা আমাদের টেস্ট ক্রস। আর টেস্ট ক্রসে আমরা অনুপাত করেছি 1:1 দেখেছিলাম, টেস্ট ক্রসের অনুপাত আমরা কিন্তু 1:1 দেখেছিলাম। তোমরা চেকার বোর্ড করেও করতে পারো, কিন্তু আমরা যেহেতু এখানে বুঝতে পারছি টেস্ট ক্রস, তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে ডিরেক্টলি অ্যান্সার নিয়ে নেবো 1:1, মানে 50-50%। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 50% দীর্ঘ এবং 50% খর্ব। নেক্সট কোশ্চেন 9 নম্বর, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য? তাহলে বলেছে স্বাভাবিক, আবার পুরুষ বলেছে। তাহলে নোটিশ করি আমরা এখানে কি আছে। তাহলে স্বাভাবিক পুরুষদের ক্ষেত্রে আমরা জানি পুরুষদের ক্ষেত্রে সবারই ক্ষেত্রে, পুরুষ বা স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু 44টা অটোজোম কনফার্ম। এবার পুরুষদের ক্ষেত্রে বলেছে, তাহলে পুরুষদের ক্ষেত্রে XY থাকবে। তাহলে দেখো অপশন কত নম্বরে? অপশন হচ্ছে বি নম্বরে আমাদের সঠিক উত্তর। অপশন বি নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যায় 10 নম্বর, কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? এখানে কতগুলো অঙ্গর নাম দেওয়া আছে, সেই অঙ্গগুলোর মধ্যে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ, মানে আগে অ্যাক্টিভ ছিল এখন ডিঅ্যাক্টিভ। তোমরা সবাই জানো আমাদের ফুসফুস এগুলো সব এখনও আছে, কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্স এখন কিন্তু আস্তে আস্তে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, ঠিক আছে? এটাই আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। চলো 11 নম্বর কোশ্চেন আমাদের, ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম। তাহলে ঘোড়ার সবচেয়ে আগের পূর্বপুরুষের নাম কী ছিল? আমরা ক্লাস 10-এ প্রথম থেকে বলছিলাম ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস। তাহলে ইওহিপ্পাস হচ্ছে সবার আগে এসেছিল, তাহলে সঠিক উত্তর আমাদের কী হয়েছে? ইওহিপ্পাস। নেক্সট কোশ্চিন, তিমির ফ্লিপার ও পাখির ডানা কীরকম অঙ্গ? তিমির ফ্লিপার এবং পাখির ডানা সবারই কিন্তু গঠন একই, কিন্তু কাজ আলাদা। তিমির ফ্লিপার সাঁতার কাটতে ব্যবহার করা হয়, পাখির ডানা উঠতে ব্যবহার করা হয়। তাহলে যাদের গঠন একই, কাজ আলাদা, তাদেরকে কী বলা হয়? তাদেরকে বলা হয় সমস্ত অঙ্গ। তাদের কী বলা হয়? তাদেরকে বলা হয় সমস্ত অঙ্গ, ঠিক আছে? তারপরে 13 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন গ্যাস শোষণ করতে পারে কে? হাইড্রিল্লা, লাইকেন, আম গাছ, নীলাভ সবুজ শৈবাল। এটা তো অ্যান্সার একদমই বোঝা যাচ্ছে, আমাদের কি উত্তর হবে? এ নম্বরটা, নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে? তারপরের কোশ্চেনে চলে যাই আমরা, 14 নম্বর কোশ্চেন, ঠিক আছে? বলছে বায়ুমণ্ডলে গ্যাসীয় নাইট্রোজেন সরাসরি শোষণ করতে পারে নিচে কোন মিথজীবী অণুজীব? ঠিক আছে, অথবা বাতাসের নাইট্রোজেন শোষণকারী মিথজীবী ব্যাকটেরিয়াটার নাম কি? তাহলে বাতাসের নাইট্রোজেন শোষণকারী মিথজীবী ব্যাকটেরিয়াটার নাম কি? তাহলে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের রাইজোবিয়াম। তাহলে কে? রাইজোবিয়াম, কারণ মিথজীবী বলেছে, এখানে মিথজীবী বলেছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের রাইজোবিয়াম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমাদের 15 নম্বর কোশ্চেন, বলছে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্যকারী ব্যাকটেরিয়া হলো, ঠিক আছে, বা অথবা একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম কি? একটা ডিনাইট্রিফাইং, ভিভিআই কোশ্চেন, তার মানে এটা কীরকম? ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানেই সবাই কনফিউজ হয়ে যায়। তাহলে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তাহলে যে কোনো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নামের শেষে ডিনাইট্রিফিকেন্ট থাকবে, ঠিক আছে? যে কোনো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার শেষে নাইট্রিফিকেন্ট থাকবে, কিন্তু এখানে চালাকি করে দিয়েছে, সেই ডিনাইট্রিফিকেন্টটা রিমুভ করে দিয়েছে। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্ট, থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্ট। নেক্সট চলে আসি 16 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মার্সুপিয়ালের উদাহরণ? মার্সুপিয়ালের উদাহরণ, তাহলে মার্সুপিয়াল বলতে কি বোঝানো হচ্ছে? মার্সুপিয়াল বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত স্তন্যপায়ীরা বাচ্চাকে, ঠিক আছে, পূর্ণাঙ্গ অবস্থায় পায় না, কিন্তু বাচ্চাকে জন্ম দেওয়ার পরে একটা নির্দিষ্ট থলির মধ্যে বড় করে, তাহলে এটা কি অ্যান্সার হয়ে যাবে? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে ক্যাঙ্গারু, এটার অ্যান্সার হয়ে যাবে ক্যাঙ্গারু। তারপরে কোশ্চেন 17 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? একবীজপত্রী মানে যাদের একটাই বীজপত্র আছে, তাহলে এখানে কোনটা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? দেখো একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, পাতাগুলো এরকম হবে আর সমান্তরাল শিরাবিন্যাস হবে। দেখো আছে কি বলছে? পাতাগুলি জালিকাকার শিরাবিন্যাস, এটা তো হবে না, ঠিক আছে? বলছে ফুলগুলি ত্রয়ী,
তারপর হচ্ছে প্রধান মূলতন্ত্র, বহুবর্ষবৃদ্ধি। আচ্ছা, প্রধান মূলতন্ত্র হচ্ছে একটা প্রধান মূল, তারপর এখান থেকে ব্রাঞ্চেস হয়ে যাবে, এগুলো হচ্ছে সব প্রধান মূল। তাহলে এগুলো হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ, দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। ঠিক আছে, তাহলে আমাদের 17 নম্বর অ্যান্সার কী হচ্ছে, আর হচ্ছে বহুবর্ষজীবী বলছে অনেক বছর বাঁচে, কিন্তু ধান গম এগুলো তো একবীজপত্রী, কিন্তু এরা তো অনেক বছর বাঁচে না, তাহলে এইটাও হচ্ছে না আমাদের, এইটাও হচ্ছে না, এইটাও হচ্ছে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা, ফুলগুড়ি ত্রয়ী পত্রমূলাবর্ত। ঠিক আছে, নেক্সট চলে আসে আমাদের 18 নম্বর কোশ্চেন। ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস ও স্তনগ্রন্থিযুক্ত প্রাণীকে, মানে যাদের ঘাম গ্রন্থি আছে, সিবেসিয়াস গ্রন্থি আছে, স্তন গ্রন্থি আছে, এইরকম একটা প্রাণীর উদাহরণ কি? তাহলে আমরা সবাই জানি এরকম একটা প্রাণী হচ্ছে মানুষ, এরকম একটা প্রাণী হচ্ছে মানুষ। তারপর 19 নম্বর কোশ্চেন, শোষণাকাণ্ডের কাজ কি? শোষণাকাণ্ডের কাজ কি? তাহলে শোষণাকাণ্ডের কাজ ক্ষুধা নিয়ন্ত্রণ করা, তো না, এটা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ, হাইপোথ্যালামাসের কাজ। তাহলে শোষণাকাণ্ডের কাজ কি? আমরা জানি শোষণাকাণ্ড কিন্তু প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাহলে শোষণাকাণ্ডের কাজ হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করা। 20 নম্বর কোশ্চেন, হৃৎপেশি অবসাদগ্রস্ত হয় না কেন? মানে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে পেশিগুলো আছে সেগুলো অবসাদগ্রস্ত হয় না কেন, বা তাড়াতাড়ি অবসাদ হয়ে পড়ে না কেন? ঠিক আছে, কারণ এদের নিঃসারকালে সর্বাধিক মায়োগ্লোবিন অধিক থাকে, ল্যাকটিক অ্যাসিডকে ব্যবহার করতে পারে, এবং সবগুলোই সত্যি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে সবগুলোই সত্যি। ঠিক আছে, তাহলে 20 নম্বর হয়ে গেল। নেক্সট আমাদের 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন কি বলেছে, নারী সুলভ দেহ ও মনের বিকাশের কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাহলে নারী সুলভ বলেছে, তাহলে প্রোল্যাক্টিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিং। তাহলে আমরা জানি আমাদের স্ট্রোজেন হচ্ছে নারী সুলভ দেহ আচরণের জন্য দায়ী। নেক্সট কোশ্চেন আমাদের 22 নম্বর কোশ্চেন, নিম্নের কোন কোষটি অ্যালার্জিতে সাড়া দেয়? বেসোফিল, মাস্ট কোষ, ফাইব্রোব্লাস্ট কোষ, এ ও বি উভয়ই। তাহলে কোনটা অ্যালার্জিতে সাড়া দেয়? বেসোফিল, মাস্ট কোষ, ফাইব্রোব্লাস্ট এবং এ ও বি উভয়ই। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে কি? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কত নম্বর? 22 নম্বর। 22-এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডি নম্বরটা। এটা ডি হতো, সরি, এটা ডি হতো, এটা ডি হতো। নেক্সট চলে আসি, তাহলে সঠিক উত্তর দেখে নিই আমরা। তাহলে ডি নম্বরটা, মানে বেসোফিল এবং মাস্ট উভয়ই এই কাজগুলো করে। 23 নম্বর কোশ্চেন আমাদের, কুইনাইন পাওয়া যায় কোথা থেকে? পপি, সিঙ্কোনা, চন্দন, পাম। তাহলে এগুলো তো তোমরা বুঝতেই পারছো, এগুলো থেকে কখনো কুইনাইন পাওয়া যায় না। পপি, পপি মানে এটা কি? পোস্ত গাছ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যায় সিঙ্কোনা গাছ থেকে আমাদের কুইনাইন পাওয়া যায়। এবং লাস্ট আমাদের ফাইনাল কোশ্চেন, কি কোশ্চেন? রাসায়নিকভাবে স্পোরোপোলিন হচ্ছে, স্পোরোপোলিন কি? আমাদের পরাগরেণুর বাইরের যে আবরণ সেটা হচ্ছে স্পোরোপোলিন। সেই স্পোরোপোলিন রাসায়নিকভাবে কী নিয়ে তৈরি? বলছে ক্যারোটিনয়েডস, ফ্যাটি অ্যাসিড পলিমার, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিড। তাহলে যদি রাসায়নিকভাবে স্পোরোপোলিন দেখি, তাহলে আমাদের কী নিয়ে তৈরি হচ্ছে? ক্যারোটিনয়েড, ফ্যাটি অ্যাসিডের পলিমার নিয়ে গঠিত। তাহলে সঠিক উত্তর দেখে নিই, ক্যারোটিনয়েডস এবং পলিমার। তাহলে এইটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। আজকে আমরা টোটাল 24টা কোশ্চেন কমপ্লিট করলাম। কোন সেটে? 3 নম্বর সেটে। এরপরেই আমরা সেট নম্বর 4 কমপ্লিট করব, সেটাও কিন্তু খুব ভিভিআই টাইপের কোশ্চেন হবে। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো, দেখবে আশা করি আমাদের যে নেক্সট জিএনএম যে এক্সাম আছে কিছুদিন পরে, সেটাতে তোমরা অনেকটাই বেনিফিট পাবে। চলো এখানে এই অবধি, আর তোমাদের টাইম লস করবো না, তোমরা খুব শিগগিরই পড়তে বসে এবং খুব ভালো রেজাল্ট করো। ঠিক আছে, সবার সিলেকশন এবার হতেই হবে। ঠিক আছে, জোশ নিয়ে পড়াশোনা করো। চলো, বাই।